জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার রাজনৈতিক অপকৌশল ছিল বললেন আইন উপদেষ্টা। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা জামায়াতের আমিরের। বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নোয়াখালীতে অবনতি, বাড়ছে বিশুদ্ধ পানি ও ত্রাণের জন্য হাহাকার। 11 জেলায় 31 জনের প্রাণহানি। কোন লুটপাটে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয়, দাবি দলটির মহাসচিবের। অপরাধ পেলে ছাড় নয়। এবং রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশনের নিউজ রুম এডিটর সারা রাহনুমার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে জামায়াতের নিযুক্ত আইনজীবী শিশির মনির জানান, জুলুম করায় সাধারণ মানুষের আবেগ অনুভূতি জামায়াতের পক্ষে আরও বেশি শক্তিশালী হয়েছে। এদিকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিশেষ উদ্দেশ্যে জামায়াত নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জামায়াতের সাথে দীর্ঘদিন ধরে জুলুম ও অন্যায়কারী রাজনৈতিক ও অরাজনৈতিক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, বাতিন বিপ্লবের এই রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের দেখিয়ে দেব। চলে যাচ্ছি পরের সংবাদে। বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নোয়াখালীর পরিস্থিতি আরও অবনতির দিকে। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য ঘাটতি। দুর্গম অঞ্চলগুলোতে প্রয়োজনের তুলনায় ত্রাণ পৌঁছাচ্ছে কম বলে দাবি করেছেন বানভাসীরা। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী 58 লাখের বেশি মানুষ। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। ফেনী, কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে, পানি কমতে শুরু করেছে। তবে চাঁদপুর, নোয়াখালী কিছু জায়গায় রয়েছে অপরিবর্তিত। পানি নামতে শুরু করলেও ত্রাণ সংকট দেখা দিয়েছে দুর্গম এলাকাগুলোতে। রয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমরা জামা কাপড় ছাড়া অন্য কিছু আনতে পারিনি, বুঝেননি। আর ছোট বাচ্চা দুধ খায়, একটু আলগা খাইলে একটু ভালো হইব। আমরা নিজেরা খাওয়া দাওয়া পাচ্ছি, বাচ্চাদের কোনো খাওয়া দাওয়া পাচ্ছি না। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে সারা দেশে বন্যায় 31 জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা 31 জন। এর ভিতরে কুমিল্লা 12, ফেনী 2, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজার 3 জন। নতুন করে অঞ্চল প্লাবিত না হলেও পানিবন্দী রয়েছে 58 লাখ মানুষ। দেশের 11টি জেলায় 73টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহে গেল এক সপ্তাহে 7 কোটি 80 লাখ টাকার মতো অনুদান জমা হয়েছে বলে জানালেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এখনও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণ পোশাক মজুত হওয়ায় এখন নগদ অর্থ, শুকনো খাবার এবং ওষুধ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এদিকে অন্যান্য দিনের মতোই সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন টিএসসিতে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। বন্যার্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্রদের আহ্বানে গণত্রাণ কর্মসূচিতে বুধবারও অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। বানবাসীর মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন অনেকেই। ছাত্র তারা যে ভূমিকাটা নিচ্ছে তাদের সঙ্গে আমরা অংশগ্রহণের জন্য আমরা এখানে এসেছি এবং এখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা যে কালেকশনটা করেছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমরা এটা এখানে কিছুক্ষণ আগে আমরা একটা দিয়ে দিয়েছি। আমি অতটুকু হেল্প করতে পারছি, আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে হচ্ছে আমাদের যে বিপদটা আছে, যতটা বিপদ গেল সবগুলো যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। শিক্ষার্থীরা জানান সংগ্রহ করা এসব ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা আক্রান্ত এলাকার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে।
আমাদের যেটা দরকার হচ্ছে বেশি করে এখন মেডিসিনের প্রয়োজন হচ্ছে, মেডিসিন, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, তারপরে আপনার শুকনা খাবার, এছাড়া বাচ্চাদের খাবার, তারপরে বাচ্চাদের ডাইপার, স্যানিটারি ন্যাপকিন, এই বিষয়গুলো আমাদের এখনও আরও প্রয়োজন হচ্ছে। এ পর্যন্ত 7.5 কোটির মতো টাকা, এর চেয়েও বেশি, আমি এক্স্যাক্ট সংখ্যাটা এখন বলতে পারতেছি না। মানে এই 6 দিনে আর কি আমরা করেছি, আমাদের প্রেস ব্রিফিংও হচ্ছে, প্রতি 3 দিন পর পর আমরা টাকার রিপোর্ট একটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এখনও আমাদের কর্মসূচিটা চলমান থাকবে, যেহেতু এখনও বন্যা পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়নি। সকলের সহযোগিতায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন কাজে কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সকালে দলে গুলশান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ব্রিফিং এর আয়োজন হয়। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়। ব্রিফিং এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বিদেশ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, ঢালাওভাবে মামলা দিলে বিপ্লব সুসংগত হবে না। মামলা করার আগে যাচাই করতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধও জানান তিনি। সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার। এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে, জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে, এটা ঠিক না। 1/11 মতো বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান দলটির মহাসচিব। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। কিছু ফেসবুক দেখলে আমরা খুব ভয় পাই। আরও কিছু দেখি যে যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে, তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সাবেক 3 প্রধান বিচারপতি সহ অ্যাপিল বিভাগের 7 জন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকান্ত। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করেন তিনি। বাদীর অভিযোগ, 2020 সালের 27 সেপ্টেম্বর বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন। সে সময় তাকে 3 মাসের জন্য মামলা পরিচালনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। রাজধানীর হাতিরঝিল থেকে একটি বেসরকারি টেলিভিশনের নিউজ রুম এডিটর সারা রাহনুমার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জিটিভি নিউজ রুম এডিটর ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে 10 ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ফাহিম ফয়সালের সাফল্য কামনা করেন। এছাড়া 11 ঘন্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন, জীবনমিত্র হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। দর্শক, জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই সংক্রান্ত বাতিল বিপ্লবের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18-1 ধারার ক্ষমতা বলে জামাত ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ সংক্রান্ত 1 আগস্টের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
সরকার বিশ্বাস করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আইনজীবী শিশির মোহাম্মদ মুনির বলেন, অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। জামায়াতের বিরুদ্ধে আওয়ামী সরকারের করা জুলুমের কারণে সাধারণ মানুষের আস্থা জামায়াতের প্রতি আরও মজবুত হয়েছে বলেও জানান তিনি। আমি বলেছিলাম যে গতকালকেই করার কথা ছিল, যেহেতু প্রক্রিয়াটা একটু লম্বা, আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে। আমরাও চেয়েছি আইনের কোনো ব্যত্যয় যেন না হয়, আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামাত ইসলামী আইনের বাইরে কাজ করেছে। জামাতকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামাতকে টার্গেট করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন, বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। এদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অতীতের সকল জুলুম অন্যায় ক্ষমা করে দিয়ে বলেন, শাসক যেন সমাজের কাউকেই দাস মনে না করে, এমন সমাজ ব্যবস্থাই গড়ে তুলতে চান তিনি। হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে। এই ইস্যুটা চাপা পড়ে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়। এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে। যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। সমাজ থেকে ভয় সংস্কৃতি দূর করতে হবে বলেও মন্তব্য আমিরে জামাতের। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে রাজধানীর কম্বাইন্ড মিলিটারি হসপিটাল সিএমএইচে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। দুপুরে নবনিযুক্ত ভিসি ডক্টর আমানুল্লাহ ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর শয্যা পাশে বেশ কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় হাসনাত আবদুল্লাহর চিকিৎসার থাকা দায়িত্বরত চিকিৎসক মেজর তানভীর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল রুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই কামিল শিকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অনেকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর নিয়োগ বিধি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ সোহেল হোসেন, নাজমা আক্তার, ইমরুল সুজন, এনামুল সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত ২৮,০০০ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী কর্মকর্তারা চাকরির শুরু থেকে কোনো নিয়োগ বিধি না থাকায় পদোন্নতি বা আর্থিক ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। ফলে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক কল্যাণ সহকারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তাই আগামী ১৫ কর্মদিবসের মধ্যে দাবি আদায় না হলে রিপোর্ট প্রদান বন্ধ ও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বক্তাদের। এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার রাজনৈতিক অপকৌশল ছিল বললেন আইন উপদেষ্টা। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা জামায়াতের আমিরের। বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নোয়াখালীতে অবনতি, বাড়ছে বিশুদ্ধ পানি ও ত্রাণের জন্য হাহাকার। 11 জেলায় 31 জনের প্রাণহানি।
কোনো লুটপাটে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয়, দাবি দলটির মহাসচিবের। অপরাধ পেলে ছাড় নয়। এবং রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন নিউজরুম এডিটর সারা রাহনুমার মৃতদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।